I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. That I will faithfully execute. That I will faithfully execute. The office of President of the United States. The office of President of the United States. হোয়াইট হাউসে ঐতিহাসিক প্রত্যাবর্তন ডোনাল্ড ট্রাম্পের শপথ নিয়েই বললেন যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ শুরু অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা During every single day of the Trump administration, I will very simply put America first. নির্বাহী আদেশে ঝড় বইয়ে যুক্তরাষ্ট্রে ট্রাম্প জামানা শুরু বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা থাকছে না জলবায়ু চুক্তিতেও বাইডেনের ৭৮ আদেশ বাতিল দক্ষিণ এশিয়ার রাজনীতি ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলতে পারে ট্রাম্প প্রশাসনের নীতি ধারণা বিশ্লেষকদের ঢাকা ওয়াশিংটনের সম্পর্কে হবে না নাটকীয় পরিবর্তন সমবায় সমিতির নামে প্রতারণা পুরান ঢাকা থেকে শত কোটি টাকা নিয়ে উধাও একাধিক প্রতিষ্ঠান মালিকদের হস্তক্ষেপে তদন্তে গড়িমসির অভিযোগ নিশ্চুপ অধিদপ্তরও এবং হাত বদলেই সবজির দাম বাড়ে কয়েক গুণ বঞ্চিত প্রান্তিক কৃষক লাভের অঙ্কে পকেট ভরছে ফরিয়াদের অদক্ষ বাজার ব্যবস্থাপনাকে দুষছেন অর্থনীতিবিদরা সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড় শুরুতেই ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস সোমবার মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানে জো বাইডেন সহ সাবেক প্রেসিডেন্ট ও টেক জায়ান্ট প্রতিষ্ঠানের প্রধান এবং ৫ শতাধিক বিশিষ্ট ব্যক্তি অংশ নেন ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঘিরে নেওয়া হয় কড়া নিরাপত্তা ওয়াশিংটন ডিসি থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট ঐতিহাসিক মুহূর্ত রাজস্বিক অভিষেক যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে আবারও ডোনাল্ড জে ট্রাম্প মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলের ভেতরে শপথ বাক্য অনুষ্ঠানে উপস্থিত হলে তুমুল হর্ষধ্বনি ও করতালির মাধ্যমে বরণ করে নেওয়া হয় ট্রাম্পকে পরে প্রধান বিচারপতি জন রবার্টস ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ বাক্য পাঠ করান তাকে প্রথা অনুযায়ী পবিত্র গ্রন্থ বাইবেলে হাত রেখে ট্রাম্প শপথ নেন পাশে তখন স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প বলেন তার অগ্রাধিকার হবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে গুরুত্ব দেয়া তিনি পানামা খাল পুনরুদ্ধার ও গালফ অফ মেক্সিকোর নাম পরিবর্তন করে গালফ অফ আমেরিকা করার কথা পুনর্ব্যক্ত করেন ফিলিস্তিনে ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির জন্য সবাইকে সাধুবাদ জানান ট্রাম্প Our sovereignty will be reclaimed. Our safety will be restored. আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে ন্যায় বিচার ও সাম্য পুনঃপ্রতিষ্ঠিত হবে আমাদের মূল লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রকে আরো শক্তিশালী ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা And our top priority will be to create a nation that is proud, prosperous and free. একই অনুষ্ঠানে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাশে ছিলেন স্ত্রী সেকেন্ড লেডি ভারতীয় বংশোদ্ভূত উমা ভ্যান্স এর আগে উপস্থিত হলে ফার্স্ট লেডি ও সেকেন্ড লেডিকে রাজকীয় অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক ফার্স্ট লেডি জিল বাইডেন সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি বিল ক্লিন্টন ও হিলারি ক্লিন্টন জর্জ ডব্লিউ বুশ ও লরা বুশ এবং বারাক ওবামা তবে ছিলেন না সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা অভিষেক অনুষ্ঠানে যোগ দেন সদ্য সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রাম্পের ছেলে মেয়ে পরিবারের সদস্যরাও ছিলেন অনুষ্ঠানে এর আগে সকালে হোয়াইট হাউসে যান নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাতের পর তারা একই গাড়িতে করে রওনা দেন ক্যাপিটল হিলের উদ্দেশ্যে 10 মিনিটের ঐতিহাসিক এ যাত্রায় রাজধানী ওয়াশিংটন ডিসির রাস্তার দুই পাশে তখন হাজারো জনতা হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানান পরে ক্যাপিটল ওয়ান মেরিনায় অপর এক অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতিতে ট্রাম্প ভাষণ দেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়ে গেল যুক্তরাষ্ট্রে যদিও ২০২১ সালে এমনটি ছিল না
তাই এই অভিষেক অনুষ্ঠান ঘিরে রাজধানী ওয়াশিংটন জুড়ে নেওয়া হয় কড়া নিরাপত্তা। প্রেসিডেন্ট হয়ে ট্রাম্প অভিবাসন, সীমান্ত সহ বেশ কয়েকটি ইস্যুতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এখন ট্রাম্প যুক্তরাষ্ট্রকে কোথায় নিয়ে যেতে চান আর বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তিনি কি করেন তা দেখার জন্যই সবার আগ্রহ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ক্যাপিটাল হিল, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর একাধিক নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার, ক্যাপিটল হিলে হামলাকারীদের সাধারণ ক্ষমার মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একই সঙ্গে বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প। এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণাও দিয়েছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে শপথ নেয়ার পর ওয়ান অ্যারেনা মঞ্চে প্রথম ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসার আদেশে সই করেন ট্রাম্প। একই সঙ্গে ফেডারেল সরকারকে মত প্রকাশের স্বাধীনতার পুনঃপ্রতিষ্ঠার নির্দেশ দেন। ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলায় যুক্ত ১৫০০ মানুষকে সাধারণ ক্ষমা করেন ডোনাল্ড ট্রাম্প। সামরিক ও কিছু বিশেষ জায়গায় সরকারি নিয়োগ স্থগিত করা সহ জীবনমান ব্যয় কমাতে সব বিভাগকে নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়া বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নেয়া ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেন, যার মধ্যে রয়েছে কিউবাকে সন্ত্রাসীদের আশ্রয়স্থলের তালিকা থেকে বাদ দেয়া, ফিলিস্তিনের পশ্চিম তীরে অবৈধ দখলদার ইসরায়েলিদের ওপর দেয়া নিষেধাজ্ঞার বিষয়টি। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর অংশ হিসেবে সীমান্তে সেনা পাঠাবেন বলে তিনি জানান। এছাড়া অবৈধ অভিবাসীদের ও হাজার হাজার অপরাধীদের নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণাও দিয়েছেন। ট্রাম্পের শপথ গ্রহণের কিছুক্ষণ আগে বন্ধ হয়ে যায় কাস্টমস ও বর্ডার প্রোটেকশন বা CBP-1 নামে একটি সীমান্ত অ্যাপ। অ্যাপটির মাধ্যমে অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আইনগতভাবে প্রবেশের অনুমতি দেয়া হতো। ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু জ্বালানি। ট্রাম্প জ্বালানি খাতে জরুরি অবস্থা ঘোষণা করবেন বলে জানা গেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় জ্বালানি ও অন্যান্য মূল্যবান পদার্থের উদ্দেশ্যে খনন কাজ চালানো হবে। রাইসা জান্নাত, সময় সংবাদ। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ব নেতারা। ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তার সঙ্গে পুনরায় যোগাযোগের কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের স্বার্থ রক্ষায় ট্রাম্পের সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নতুন প্রেসিডেন্টকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশেষে রাজকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয়বারের মতো মার্কিন মসনদে বসলেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর থেকেই ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিশ্ব নেতারা। শপথ নেয়ার আগেই ট্রাম্পকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রাশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলে দেয়া এক ভাষণে পুতিন বলেন, ইউক্রেন ও যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী তিনি। নিজস্ব স্বার্থ রক্ষায় ট্রাম্পের সঙ্গে কাজ করতে চান বলে জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে ট্রাম্পের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একসঙ্গে কাজ করার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি। নতুন মার্কিন প্রেসিডেন্টকে আরও অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান, জার্মান চ্যান্সেলর ওলাফ শলস, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন সহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। অন্তরা সেন, সময় সংবাদ। গণহত্যার দায় নিয়ে বিদায় নিলেন বাইডেন। ক্ষমতা ছাড়ার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন পরিবারের সদস্য সহ রেকর্ড সংখ্যক ব্যক্তিকে ক্ষমা করে তীব্র সমালোচনায় বর্ষিয়ান এই ডেমোক্রেট নেতা। ক্ষমতার শেষে বাইডেনের জনপ্রিয়তা তলানিতে ঠেকায়, জনপ্রিয়তা হারায় তার দল ডেমোক্রেটিক পার্টিও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ইতিহাসের ভয়াবহ গাজা যুদ্ধ শুরু হয় বাইডেন প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে।
অসংখ্য নারী ও শিশুসহ প্রায় 46,000-এরও বেশি মানুষের প্রাণ কেড়ে নেয় এ যুদ্ধ। আহত হন অন্তত 1.5 লাখ। গাজা উপত্যকা পরিণত হয় ধ্বংসস্তূপে। এমন গণহত্যা ধ্বংসযজ্ঞে সহায়তা করে বিশ্বব্যাপী চরম বিতর্কে পড়ে বাইডেন প্রশাসন। যুদ্ধ বন্ধের দাবিতে দেশে বিদেশে বিক্ষোভে ফেটে পড়ে লাখো মানুষ। বাইডেনের শাসন আমলে আর এক রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধেরও সূত্রপাত। সে যুদ্ধেও প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। যুদ্ধ থামাতে ব্যর্থ হওয়ায় বিশ্বজুড়ে সমালোচনা শুরু হয় বাইডেনের, যার প্রভাব পড়ে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। গাজায় নজিরবিহীন নৃশংসতার কারণে রীতি ভেঙে ডেমোক্রেটিক পার্টির ভোটার মুসলিম ও আরব মার্কিনীরা এই প্রথম সমর্থন করেন ট্রাম্পকে। ডেমোক্র্যাট দলীয় প্রার্থীকে হারিয়ে বিপুল ব্যবধানে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। অবশেষে গণহত্যা ঠেকাতে ব্যর্থতার অভিযোগ নিয়েই হোয়াইট হাউস ছাড়লেন বাইডেন। গেল সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হয় কাতারের রাজধানী দোহায়। ওই চুক্তি সম্পাদনে ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভেন উইটকফ বড় ভূমিকা রাখেন। কিন্তু পরে বাইডেন ও তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন চুক্তির কৃতিত্ব দাবি করে সংবাদ সম্মেলন করেন। 15 মাস চুক্তি করতে ব্যর্থ বাইডেনকে অকৃতজ্ঞ বলেও বর্ণনা করেন ট্রাম্প। বিদায়ী সংবাদ সম্মেলনে তুমুল সমালোচনার মুখে পড়েন ব্লিংকেনও। তাকে অপরাধী এবং গণহত্যার সহযোগীর মতো শব্দ শুনতে হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গাজা আগ্রাসনে গণহত্যার সহযোগী হিসাবে বাইডেন ইতিহাসের অন্যতম যুদ্ধবাজ প্রেসিডেন্ট হিসাবে স্মরণীয় থাকবেন। এদিকে যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা ছাড়ার কয়েক ঘন্টা আগে সোমবার সকালে পরিবারের সদস্যসহ রেকর্ড সংখ্যক ব্যক্তিকে প্রেসিডেন্টের ক্ষমতা বলে আগাম ক্ষমা করে গেছেন। ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন জো বাইডেনের 2 ভাই জেমস ও ফ্রাঙ্ক বাইডেন, বোন ভ্যালেরি বাইডেন এবং তাদের স্বামী ও স্ত্রীরা। এছাড়াও রয়েছেন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। এর আগে বিদায়ী প্রেসিডেন্ট তার ছেলে হান্টার বাইডেনের জন্য ক্ষমা করেন। হান্টার 2টি ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে এত বেশি সংখ্যক ব্যক্তিকে এভাবে ক্ষমা করেননি। শেষ মুহূর্তে এত বেশি ব্যক্তিকে নজিরবিহীন ক্ষমা করায় বাইডেনের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক বিশ্ব রাজনীতিতে আনতে যাচ্ছে নতুন মোড়। তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় পরিবর্তন ঘটবে না বলে মত বিশ্লেষকদের। দক্ষিণ এশিয়ার রাজনীতি ও অর্থনীতিতে ট্রাম্প প্রশাসনের নীতির ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষক ও অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের আরও একটি রিপোর্ট। কখনো আদালতের দ্বারে দ্বারে, কখনো দুর্বৃত্তের বুলেট লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণ রক্ষা। 4 বছরের দীর্ঘ লড়াই সংগ্রামে শেষ পর্যন্ত ফিরে পেলেন হোয়াইট হাউসের দখল। ফিরলেন বীরের বেশে, হলেন বিশ্বের প্রভাবশালী দেশের ক্ষমতাধর ব্যক্তি। দাপুটে ভূমিধস জয়ে দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে অদম্য ডোনাল্ড ট্রাম্প। এ এক ইতিহাস। ইতিহাসের এ নায়ক ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় এখন লাভ ক্ষতির হিসাব কষছে পুরো বিশ্ব। নতুন মার্কিন প্রশাসন কেমন হবে তার বিশ্লেষণে গভীর মনোনিবেশ করেছেন বিশ্ব নেতারা। এ তালিকা থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ায় সামনের দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্কে কি বড় কোনো পরিবর্তন আসবে? কেমন হবে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক? প্রশ্ন সকলের। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় জলবায়ু পরিবর্তনের নেতৃত্ব থেকে দূরে সরে যাবে যুক্তরাষ্ট্র। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অন্যান্য দেশের মতো আর্থিক সহায়তার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্রের ক্ষমতার পরিবর্তনে আপাতত বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের মাত্রায় বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন অনেকে। আমার মনে হয় না যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেখানে মৌলিক কোনো পরিবর্তন বা বড় ধরনের কোনো পরিবর্তন হবে। যে পরিবর্তনটা হতে পারে আমার ধারণা সেটা হচ্ছে যে প্রেসিডেন্ট বাইডেনের সময়ে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রতি খুব বেশি গুরুত্ব দেওয়া হতো এবং প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার পর হয়তো যুক্তরাষ্ট্র প্রশাসনের যে ফোকাস এরিয়া সেখানে আপনার ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস হয়তো থাকবে না। শুধুমাত্র ইমিগ্রেশনের ক্ষেত্রে যা খুব দ্রুত দেখবো আমরা, তিনি তার কথা মতো আনডকুমেন্টেড বা অবৈধ ইমিগ্রেন্ট তিনি
এদেশ থেকে বহিষ্কার প্রক্রিয়া শুরু করবেন। কূটনৈতিকদের মতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ভারত ও চীনের সম্পর্ক কেমন হবে তার উপরেই মূলত নির্ভর করবে বাংলাদেশের হিসেব নিকেশ। অন্যদিকে অবৈধ অধিবাসীদের ক্ষেত্রে ট্রাম্পের ঘোষিত যুদ্ধের আঁচ লাগবে দেশটিতে থাকা কাগজপত্রবিহীন বাংলাদেশিদের উপরও। নিরঙ্কুশ জনসমর্থনে অনেকটা একচ্ছত্র ক্ষমতা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের এবারের হোয়াইট হাউসে ফেরাটা কেমন হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন গেলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। একে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মেরুকরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এছাড়া আগামী মার্চে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের ব্যাপারেও বেশ আগ্রহী বেইজিং। বিশ্লেষকরা মনে করেন এসবের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসা, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা স্বাভাবিক পথে এগিয়ে নেওয়ার বার্তা দিচ্ছে চীন। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। 50 বছর পার হতে যাচ্ছে ঢাকা বেইজিং কূটনৈতিক সম্পর্কের। বৃহৎ প্রকল্প, অবকাঠামো খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আর ব্যবসা বিনিয়োগে বাংলাদেশের বড় অংশীদার এখন চীন। যদিও গণ অভ্যুত্থানে ঢাকায় ক্ষমতার পালাবদলের পর নয়া বাস্তবতায় দুই দেশের সম্পর্কের মেরুকরণ কেমন হয় তা নিয়ে জল্পনা ছিল কম বেশি। তবে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি তা আরও জোরদারের ব্যাপারে এরই মধ্যে অবস্থান স্পষ্ট করেছে বেইজিং। সবশেষ রোববার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে সম্পর্কের গভীরতা বাড়ানোর বার্তা দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। পরদিন সোমবার পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিজের প্রথম দ্বিপাক্ষিক সফরে বেইজিং যান তৌহিদ হোসেন। সফরে গুরুত্ব পেতে যাচ্ছে অর্থনীতি, বাণিজ্য, ঋণের সুদ কমানো, তিস্তা প্রকল্প, স্বাস্থ্য খাতে বিনিয়োগ সহ বিভিন্ন বিষয়। বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশে চীনের বিনিয়োগ, বিভিন্ন প্রকল্প আর দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক গতিতে এগিয়ে নিতে ভূমিকা রাখবে এই সফর। তবে বড় ধরনের প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে ঢাকায় নির্বাচিত সরকারের অপেক্ষায় থাকতে পারে বেইজিং, এমন মত দিচ্ছেন কেউ কেউ। স্ট্রেংথেনিং অফ দ্য রিলেশনস এটাও একটা ইঙ্গিত বহন করে। সামগ্রিক প্রেক্ষাপটে এই ভিজিটটা একটা ইম্পর্টেন্ট টাইম এবং ইম্পর্টেন্ট ক্রুশাল কনজেক্টর সময় হচ্ছে আর লোন বা অ্যাসিস্ট্যান্স যেই প্রোগ্রাম প্রজেক্টস যেগুলা একটা সুযোগ থাকবে এগুলা নিয়ে আলাপ আলোচনা করার, আমাদের ইন্টারেস্টটাকে প্রিজার্ভ করা বা ফার্দার কনসোলিডেট করার জন্য আর কি। যে অবশ্যই এদিক দিয়ে বলবেন যে এটা তো একটা ডাইমেনশন তো আছেই। চীনও গতানুগতিক সম্পর্ক রাখবে, আলোচনা জানতে চাইবে, কিন্তু বড় আকারে যেই সম্পর্ক তৈরি হয়, নতুন ধরনের যে ইনভেস্টমেন্ট যদি বলি, নতুন ধরনের কোনো প্রজেক্টে হাত দেওয়া, সেই বিষয়গুলো আমার মনে হয় চীনও চাইবে যে একটা নির্বাচিত সরকারের সাথে করতে। এদিকে আগামী মার্চে বেইজিংয়ে 25 দেশের জোট বোয়াও ফোরাম ফর এশিয়ার সম্মেলনে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে চীন। ডক্টর ইউনূসের উপস্থিতি নিশ্চিতে বেশ আগ্রহী বেইজিং, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউজুয়ালি এটা একটা হাই প্রোফাইল ইভেন্ট। অবশ্যই এই ফোরামটা উইল গিভ অ্যান অপরচুনিটি অ্যান্ড আ প্ল্যাটফর্ম টু ইন্টারঅ্যাক্ট উইথ দ্য লিডার্স। প্রথম দ্বিপক্ষীয় সরকারি সফরে পররাষ্ট্র উপদেষ্টার চীন যাত্রা বাংলাদেশের আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্য আনার ইঙ্গিত বলে মনে করেন বিশ্লেষকরা। সব দিক দিয়ে তো দেখেই আমাদের একটা ভারসাম্য নীতি আমাদের অবলম্বন করতে হয়। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মাঘের শীতে শীত জেঁকে বসেছে উত্তরের জনপদে। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশায় ঢাকা চারপাশ, সামান্য দূরের দৃশ্যও ঝাপসা। কুয়াশার ঘনত্বে বোঝার উপায় নেই দিন নাকি রাত। এ অবস্থায় খুব একটা প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছেন না বেশিরভাগ মানুষ। জীবিকার তাগিদে যারা বের হয়েছেন রাস্তার পাশেই খড়কুটো জ্বালিয়ে উষ্ণ হবার চেষ্টা তাদের। অন্যদিকে গরম কাপড়ের অভাবে সবচেয়ে বেশি দুর্ভোগে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। এদিকে তীব্র ঠান্ডায় রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালের শয্যা ছাপিয়ে মেঝেতেও চলছে চিকিৎসা। শীতের আরও খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। হিমালয়ের কোল ঘেঁষা দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত 3 দিন ধরে তাপমাত্রার বিরূপ প্রভাব দেখা গেছে। আমরা দেখেছি যে তাপমাত্রার পারো 10 থেকে 11 ডিগ্রির ঘরে ওঠানামা করলেও আজকের যে তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু সকাল 9টায় রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখেছি যে ঘন কুয়াশা এবং পাহাড়ি যে হিম বাতাস রয়েছে সেটা কিন্তু
গতকাল থেকে এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে আজকে বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে ঘন কুয়াশার পরিমাণ যেটি রয়েছে সেটা কিন্তু কয়েক গুণ হারে বেড়েছে। একই সাথে বলে রাখি যে উত্তর পশ্চিম দিক থেকে যে পাহাড়ি হিম বাতাস বয়ে আসা সেটি কিন্তু অব্যাহত থাকায় কয়েক গুণ হারে এখানে শীতের যে তীব্রতা সেটা কিন্তু অনুভূত হচ্ছে। আমরা দেখেছি যে সকাল থেকে মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রয়োজনের ক্ষেত্রে মানুষজন বের হচ্ছেন এবং যে সকল যানবাহন চলাচল করছে তারা কিন্তু হেডলাইট জানিয়ে সতর্ক অবস্থায় এই জেলার চলাচল করছেন। আমি বলে রাখি যে এখানকার একটি বড় অংশ কিন্তু নিম্ন এবং দারিদ্র, তারা কিন্তু বিভিন্ন কর্মক্ষেত্রে সকালে বের হন, কিন্তু শীতের তীব্রতার কারণে দেখা গেছে যে সকালে তারা বিপাকে পড়েছেন। একই সাথে রাতের সময়টিতেও কিন্তু গরম কাপড়ের অভাবে তারা বিপাকে পড়েছেন। আমরা এখানকার যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথে কথা বলেছি যে আবহাওয়ার এমন বিরূপ প্রভাবের কারণে কিন্তু এখানে শীতজনিত যে রোগের সংখ্যা সেটা কিন্তু বাড়ার সংখ্যা করছে। তবে আমি জানিয়ে রাখি যে জেলার একমাত্র পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ উপজেলার যে সকল স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেগুলোতে আমরা যোগাযোগ করেছি যে এই শীতের প্রভাবের কারণে কিন্তু হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সব থেকে বেশি আক্রান্তর সংখ্যা কিন্তু শিশু এবং বয়স্কদের। আমি জানিয়ে রাখি যে পাহাড়ি যে হিম বাতাস অব্যাহত রয়েছে সেটা কিন্তু এখানকার জনজীবনে একটা স্থবিরতা নেমে এনেছে। আমরা দেখেছি যে অনেকেই এই শীতের কারণে কিন্তু বিপাকে পড়েছেন এবং বিশেষ করে যে সকল নিম্ন আয়ের মানুষ রয়েছে, যারা নদী কেন্দ্রিক মানুষ রয়েছে, কারণ বলে রাখি যে এই জেলার অনেক মানুষ রয়েছে তারা কিন্তু নদী কেন্দ্রিক, তারা নদীর সাথে নদীতে পাথর বালি উত্তোলন করে জীবিকা নির্বাহ করেন, কিন্তু এই বরফ গলা পানির কারণে কিন্তু তারা চরম বিপাকে পড়ছেন। একই সাথে জেলা প্রশাসন বলছে যে এবং সচেতন নাগরিকরা বলছে এই জেলায় যদি বিত্তবানরাও এগিয়ে আসে এই জেলার মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে, তাহলে এখানকার যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে তাদের অনেকটাই উপকার হবে এবং দুর্ভোগ লাঘব হবে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড়ে। সাতক্ষীরার বড় বাজারে সামুদ্রিক ও দেশীয় মাছের সরবরাহ বাড়ায় কমেছে দাম। এই মুহূর্তে সাতক্ষীরা বড় বাজারে আছেন সহকর্মী মমতাজ আহমেদ বাপি, সরাসরি যাচ্ছি তার কাছে। সুলতানপুর মাছ বাজারে মাছের সরবরাহ অত্যাধিক। এখন এই শেষ মৌসুমে প্রতিটি খামার, নদী থেকে, পুকুর থেকে মাছ আসছে মাছ বাজারে এবং এই মাছের সরবরাহ বেশি থাকায় মাছের দামটা কিছুটা কম বলে দাবি বিক্রেতাদের। তবে ক্রেতা সাধারণ বলছে যে এখনও যে দাম রয়েছে সে দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তারা আগে যে মাছ কিনেছে 300 টাকা, এখন তাদের এক সপ্তাহের ব্যবধানে সেই মাছ আরও বেশি দামেই কিনতে হচ্ছে। এই মাছ বেশি দামে কেনার পিছনে তাদের যে অভিজ্ঞতা, তারা যে অভিযোগটি করতে চায় যে এখানে কোনো বাজার মনিটরিংয়ের ব্যবস্থা নাই। বাজার মনিটরিংয়ের ব্যবস্থা থাকলে হয়তো নিয়ন্ত্রণের মধ্যে থাকতো মাছের দাম। এখানে যেমন সামুদ্রিক মাছ আসছে ঘেরের মাছ, নদীর মাছ। আমাদের এখন সিলভার কাপ আপনার রয়েছে, রুই মাছ, কাতলা মাছ, তেলাপিয়া মাছ, নোলা চিংড়ে, গ্লাস কাপ, ট্যাংরা, পার্শে, ভেটকি মাছ যা অনেক মূল্যবান। তেলাপিয়া মাছ রয়েছে গুলে মাছ রয়েছে, আপনার ইলিশ মাছও রয়েছে। কিন্তু ক্রেতা সাধারণ বলতে চায় যে এখানে আপনাদের পরিবেশে যেমন একটু ভালো হওয়া দরকার, এখানে গাড়ি রাখার জায়গা নাই, এখানে বাজারে একটি টয়লেটের ব্যবস্থা নাই। এই টয়লেটের ব্যবস্থাটি তারা দাবি করেছে সাধারণ ক্রেতা এবং বিক্রেতারাও আমাদেরকে জানিয়েছে যে এখানে একটি টয়লেট এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার আরও বেশি, তাহলে সাধারণ মানুষ আসতে পারে। সবচেয়ে বড় অভিযোগ এই বিক্রেতাদের যে মাছ বাজারে যে সমাগম, যে লোকের আসছে তাতে এখানে জায়গাটা অনেক কম বলে তারা মনে করছে। এই জায়গাটা আরও একটু প্রশস্ত হলে মাছের বাজারে
তারা আরও সুন্দরভাবে কেনাকাটা করতে পারেন বলে আমাদেরকে জানিয়েছেন। ক্রেতা সাধারণের দাবি যে বাজার মনিটরিং হলে মাছের দাম নিয়ন্ত্রণে থাকতো। আমরা মৎস্য কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, মৎস্য কর্মকর্তাও বলছে যে এখন বাজারের দাম যেমন মনিটরিংয়ের মধ্যে রাখা দরকার, তেমনি প্রতিটি বাজারে সংস্কারের মাধ্যমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নিয়েছে মৎস্য বিভাগ। এই ছিল সাতক্ষীরার মাছ বাজার থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাতক্ষীরার বড় বাজারে। ক্ষেত থেকে প্রতিটি ফুলকপি 1 টাকা বিক্রি হলেও বাজারে বিক্রি হচ্ছে 19 থেকে 20 টাকা। কয়েক হাত বদলে মাঠের পণ্য যাচ্ছে ভোক্তাদের কাছে। কম দামে কৃষক ক্ষতিগ্রস্ত হলেও মোটা অঙ্কের মুনাফা তুলে নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। বিশেষজ্ঞরা বলছেন অদক্ষ বাজার ব্যবস্থাপনাই এর মূল কারণ। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। 53 শতক জমিতে আলু আবাদ করেছেন কৃষক শহীদুল ইসলাম। প্রতি কেজি আলু উৎপাদনে 24 টাকা ব্যয় হলেও বিক্রি করলেন 19 টাকায়। একই অবস্থা কৃষক হাশেম আলীর। চলতি মৌসুমে ফুলকপি চাষ করেছেন 30,000 পিস। প্রতি পিসে উৎপাদন খরচ 5 থেকে 6 টাকা হলেও বিক্রি করতে হচ্ছে 1 টাকায়। কৃষকরা বলছেন উৎপাদন খরচ বাড়লেও পণ্যের দাম ঠেকেছে তলানিতে, ফলে বিশাল অঙ্কের পুঁজি হারাতে হচ্ছে। আবাদ করছে 53 শতক জমি, 95,000 টাকা খরচা, 60,000 টাকা বিক্রি, 35,000 টাকা লস। এক ভ্যান কপি ভোর 4টার সময় এসে কাটবো, ভোরবেলা চলে যাবে পৌর বাজারে, যা বিক্রি হবে 600 টাকা। ভ্যানালা নেবে 350 টাকা, আরতদার নেয় 100 টাকা, 450 চলে গেল, আমি পাইলাম 150 টাকা। আমরা ফসল করি কিন্তু আমরা বেচতে গেলে পানির দাম, কিন্তু এই ফসল যদি আমরা কিনতে যাই তখন আগুন বরাবর হয়ে যায়। অথচ রংপুরের খুচরা বাজারে এসব পণ্য উৎপাদক, ফরিয়া, আড়তদার সহ অন্তত 5 হাত ঘুরে ভোক্তাদের কাছে গিয়ে একই ফুলকপি প্রতি পিস 15 থেকে 20 টাকা ও আলু বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। ফলে লাভের অঙ্ক পুরোটাই যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের পকেটে। আর নির্বাক অবস্থানে কৃষি পণ্যের যৌক্তিক দর নির্ধারণের দায়িত্বে থাকা কৃষি বিপণন বিভাগ। এক একটার সাপ্লাই চেইন হচ্ছে আপনার এক এক রকম হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার যেটা বললাম যে আমাদের ওই সংরক্ষণের যদি মানে সাপ্লাই যখন বেশি থাকবে তখন যদি আমরা এটা সংরক্ষণ করতে পারি, আবার যখন সাপ্লাই কম হবে আমরা সংরক্ষিত পণ্যটা যদি বাজারে ছাড়তে পারি, সেই ক্ষেত্রে আমাদের ওখানে মিনিমাইজ করা যাবে। বিশেষজ্ঞরা বলছেন পণ্যের চাহিদা, উৎপাদন ও যোগানের সমন্বয়হীনতা এবং অদক্ষ বাজার ব্যবস্থাপনাই এই পরিস্থিতির জন্য দায়ী। কিভাবে কৃষকদেরকে বারবার এই ক্ষতির সম্মুখীন হওয়া থেকে বিরত রাখা যায়, কিভাবে কৃষকদেরকে আরও বেশি প্রণোদনা দেওয়া যায় এবং উৎপাদনের যেই সাপ্লাই চেইন এটা কিভাবে আরও বেশি স্মুথ করা যায়, এটার জন্য একটা কৃষি কমিশন সরকার তৈরি করে কিভাবে কৃষির অব্যবস্থাপনা দূর করা যায় এটা নিয়ে কাজ করতে পারে বলে আমি মনে করি। কৃষি বিভাগের তথ্যমতে প্রতি বছর রংপুরে 5.5 লাখ মেট্রিক টন কৃষি পণ্য উৎপাদন হয়। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।